আজকের দিনটা দেখতে স্বাভাবিক মনে হলেও দিনের শেষে যেটা হয়েছিল না সেটা কোনোদিনও ভুলতে পারবো না। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কি নিয়ে। তো চলো সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তবে তোমরা কিন্তু পুরো ঘটনাটা মন দিয়ে শুনবে, স্কিপ করবে না। তো চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা জানো যে আমি দুদিন ধরে কলকাতায় আছি দিদির বাড়িতে। আমার দুই দিদি আর দুই দিদিই কলকাতায় থাকে। তো এটা ছিল মেজদির বাড়ি, আর আজকে আমরা যাব বড়দির বাড়ি। সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে যা বৃষ্টি পড়ছে বেরোনোই যায়নি, তাই বিকেলে যাব ঠিক করেছি। তাই সকালে দিদিদের সাথে বসে একটু ওদের বিয়ের ফটো ভিডিওগুলো দেখছিলাম। কলকাতায় বৃষ্টি হলে রাস্তাঘাটে জল জমবে না, সেটা আবার হয় নাকি? ওদিকে আমার তো আবার খুব ভালো লাগে ওই জলে নামতে, তাই আমি ছাতা নিয়েই বেরিয়ে পড়েছিলাম ওই জলে নামার জন্য। তারপর বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দিদি তো আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসলো। তারপর আমি আর ভাই অটো করে যাচ্ছিলাম, এরপর বাস ধরতে হবে। আর এই বাসটাই ছিল সেদিন আমার জীবনের কাল। বাসগুলো এত ভিড় ছিল যে 2-3টে বাস মিস করার পরেও শেষে একটা ভিড় বাসেই চাপতে হয়েছিল। আসলে সেদিন বাস কমও ছিল ওই লাইনের, আর আমাদের অনেক দেরিও হচ্ছিল, তাই একটা বাসে চাপতেই হলো। কিন্তু এত ভিড় ছিল যে ভালো করে দাঁড়ানোর অবধি জায়গা ছিল না, তার উপর আমাদের কাছে 2টো ব্যাগও ছিল। ওইভাবে কষ্ট করে অনেকটা যাওয়ার পর শেষে 2টো সিট পেয়েছিলাম, কিন্তু সিটে বসার পর থেকেই আমাদের দুজনেরই আবার শরীর খারাপ করতে লাগে। অনেকের দেখবে বাসে চাপলে যেমন বমি হয়, সেরকম আমাদেরও ওই ফোবিয়াটা আছে, আমাদের বাসে চাপলেই বমি পায়। তাই দুজনেই আমরা ওই বাসে বমি করে ফেলি। তোমাদের কার কার এরকম হয় কমেন্টে জানিও। তারপর বাড়ি থেকে আমাকে একবার ফোন করে, আর আমি ফোনে কথা বলে ফোনটা সিটেই নামিয়ে রেখে দিই। তারপর আমাদের স্টপেজ আসে, আমরা ব্যাগপত্র নিয়ে নেমেও যাই। আর নামার 1-2 মিনিট পরেই পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। ব্যাস, সঙ্গে সঙ্গে মনে পড়লো ফোনটা তো সিটেই নামিয়ে রেখেছিলাম, নিতে ভুলে গেছি। আমার তো সঙ্গে সঙ্গে টেনশন শুরু, প্রায় কাঁদবো কাঁদবো হয়ে গেছিলাম। হয় আর না হয় তোমরাই বলো। নতুন ফোন আমার, ফোনটা কেনার পর থেকেই আমি ব্লগিং শুরু করি। 1 মাসও হয়নি কেনা, আর এর মধ্যেই হারিয়ে ফেললাম। তাও আবার কলকাতার মতো বাসে, যেখানে ফিরে পাওয়ার কোনো চান্সই নেই। এক তো পয়সাকে পয়সা যেত, উল্টে আমার ব্লগ করাও বেরিয়ে যেত। ততক্ষণে তো বাসটাও গায়েব, অনেক দূর চলে গেছে, আমরা দেখতেই পাচ্ছিলাম না। কলকাতার বাসগুলো কত জোরে যায় তোমরা জানো নিশ্চয়ই। কপালে ছিল বলে ঠিক তখনই আমার পাশ দিয়ে একজন বয়স্ক করে ভদ্রলোক গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তো আমি ওনাকে দাঁড় করিয়ে সমস্তটা বললাম। উনি তো শুনে বললেন, ঠিক আছে গাড়িতে চাপো, দেখছি। আমিও সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই ভাইকে ওখানেই দাঁড় করিয়ে রেখে ওর ফোনটা নিয়ে লোকটার সাথে গাড়ি করে চলে গেলাম। গাড়িতে যেতে যেতে ভাইয়ের ফোন থেকে কন্টিনিউ আমার ফোনে ফোন করছিলাম, কিন্তু কেউ ধরছিল না। আবার কলকাতার বাসগুলো দেখবে প্রায় সব একই রকম। এক্স্যাক্টলি কোন বাসটা সেটা তো আমার মনেই ছিল না, শুধু এইটুকুই মনে ছিল যে বাসটা সবুজ কালার ছিল। তো প্রায় 4-5 কিলোমিটার যাওয়ার পর একটা সবুজ বাস দেখতে পাই, তবুও কিন্তু শিওর ছিলাম না যে ওটাই হবে কিনা। তো কাকুটা জোরে চালিয়ে নিয়ে বাসটার সামনে গিয়ে দাঁড়ালো, আর আমি তো ছুটে গিয়ে বাসে চাপলাম। আর গিয়ে দেখছি ফোনটা আমার সিটেই পড়ে আছে। আর জানো, ওই ফোনটার ওপরে একজন বয়স্ক মহিলা বসেছিলেন। উনি তো বুঝতেও পারেননি যে উনি একটা ফোনের ওপর বসে আছেন। তারপর ফোনটা হাতে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর বাসের সবাই বলছিল যে আপনার কপালটা খুব ভালো ছিল বলে ফোনটা পেলেন। সত্যি করেই কলকাতার মতো বাসে ফোন ফিরে পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। তারপর আমি ফোনটা নিয়ে ওখানেই বাস থেকে নেমে যাই। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়, এরপর শোনো কি হলো। আমি তো তখন আমাদের স্টপেজ থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। এদিকে আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, হাতে শুধু ফোন দুটো ছিল। অনলাইন র্যাপিডো, উবের মতো এগুলো বুক করার চেষ্টা করলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল বলেও ক্যান্সেল করে দিচ্ছিল। আবার যে বাসে যাব, তো বাসে আবার ক্যাশ টাকা ছাড়া নেবে না, অনলাইন পেমেন্ট ওরা নেয় না। তো এবার কি করব আমি? তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা একজন অচেনা দিদিকে আমি বলি, আর ওনার কাছ থেকে আমি 50 টাকা ক্যাশ নিয়ে ওনাকে আমি ফোনপে করে দিই। তারপর ওখানে একটা বাস ধরে আমাদের স্টপেজে আসি। এসে দেখি ভাই তো ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়েই আছে, আর বদ্দিও এসেছিল, কারণ আমি ফোনটা পাওয়ার পর দিদিকে কল করে বলেছিলাম ভাইয়ের কাছে আসতে, ও একা দাঁড়িয়ে আছে বলে। আমি তো ভাবছিলাম আমাকে দিদি বকবে, কিন্তু আমার মুখ দেখে হয়তো আর কিছু বলেনি, কারণ ভয়ে আমার মুখ শুকিয়ে গেছিল। তারপর আমরা একসাথে ওখান থেকে দিদির বাড়ি গেলাম। আর এই ছিল আজকের গল্প। এর থেকে অনেক বড় একটা শিক্ষা পেলাম। একটা ছোট্ট অসাবধানতা কত বড় সমস্যা তৈরি করতে পারে দেখো। তো তোমরাও কেউ আমার মতো এই ভুল করো না। তোমরা বাস ট্রেন থেকে নামার আগে সবকিছু নিয়েছো কিনা চেক করে তবেই নামবে। এই ঘটনার কোনো ক্লিপ তোমরা দেখতে পেলে না, কারণ বাসে যা ভিড় ছিল ব্লগ করার মতো পজিশনই ছিল না। আর বাকি তো তোমরা বুঝতেই পারছো এরকম পরিস্থিতি ছিল। তবে এই ঘটনা থেকে আরেকটা জিনিসও বুঝলাম, যে দুনিয়াতে এখনো কিছু ভালো মানুষ আছে।
ওই কাকুটা যদি সেদিন আমাকে হেল্প না করতো তাহলে আমি কোনোদিনই ফোনটা ফিরে পেতাম না। তো সত্যিই আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। ওনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। তো সেদিনটা তো আমার এরকম করেই কাটলো। তারপর পরের দিন সকাল থেকে দিদির বাড়িতে আবার ব্লগ করা শুরু। তো সকালটা খাওয়া দাওয়া, দিদিকে রান্নাতে হেল্প, তারপর অনলাইন ব্লিঙ্কিটা অর্ডার, এসবের মধ্যে দিয়েই কাটলো। তারপর একবার ভাইকে নিয়ে চিকেন কিনতে গেছিলাম। তারপর দুপুরে রান্না হলো, খাওয়া দাওয়া করলাম। দিয়ে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম আমরা, হেঁটে হেঁটে একটা দোকানে গিয়ে ওখানে কিছু টুকটাক খেয়ে তারপর আবার বাড়ি চলে আসলাম। তো আজকের জন্য এতটাই। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার এই দিদির বাড়িতে আমরা সারাদিন কি কি করলাম, কি কি খেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কারোর সাথে এরকম কিছু ঘটেছে কিনা। তো সঙ্গে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।